বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিডের যন্ত্রণা চলছে এবং এই যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে আমরা কেউই জানি না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে লকডাউন চলছিল সেটি আরও এক সপ্তাহ বাড়িয়ে 23শে মে পর্যন্ত করা হচ্ছে। এবং সরকারের বিভিন্ন সূত্র বিভিন্ন গণমাধ্যমকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তাদের ধারণা 24 তারিখ নাগাদ পরিস্থিতিটা আবার খারাপের দিকে যেতে পারে, বা পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটি তারা বুঝতে পারবেন 24 তারিখ নাগাদ। সে কারণেই আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। কোভিডের সবচাইতে উল্লেখযোগ্য দিক যেটি আমরা এই সময়টাতে লক্ষ্য করছি সেটি হচ্ছে যে ভ্যাকসিন এবং ভ্যাকসিন কেন্দ্রিক রাজনীতি, ভ্যাকসিন কেন্দ্রিক কূটনীতি। এবং ভ্যাকসিন আসলে এখন অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে সেটি মোটা দাগে বোঝা যাচ্ছে। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী জুড়েই আসলে যে রাজনৈতিক বা আন্তর্জাতিক মেরুকরণ সেটি অব্যাহত আছে এবং বেশ তীব্রভাবেই সেটি আছে। আমরা একদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের নেতৃত্বে যেটি, সেগুলো কেন্দ্র করে এক ধরনের বৈরিতা বিশ্ব ক্ষমতাসীন শক্তিগুলো, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর মধ্যে যেমন আছে, তেমনি আমরা লক্ষ্য করলাম যে কোয়াড যেটি করা হয়েছিল অনেকদিন আগেই এবং সেটি আবার বেশ সজাগ এবং সক্রিয় হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ইন্ডিয়াকে কেন্দ্র করে। অন্যদিকে চায়না তার অবস্থান অত্যন্ত পিআরআইকে কেন্দ্র করে তারাও একটা শক্তিশালী অবস্থান নেবার চেষ্টা করছে। এবং আমরা জানি যে অর্থনৈতিকভাবে কিছুটা শক্তি সঞ্চয় করবার কারণে চায়না এখন ওই অপশক্তির বিরুদ্ধে লড়াই করবার একটা তীব্র চেষ্টা করছে। এবং বাংলাদেশ গত কয়েক বছর ধরে, বলা যেতে পারে প্রায় এক দশক বা তারও বেশি সময় ধরে, চীন এবং ভারতের মধ্যে এক ধরনের ভারসাম্য বজায় রেখে আসছিল। এবং অনেকেই মনে করছিলেন যে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট স্মার্টনেসের পরিচয় তিনি দিয়েছেন এই ব্যালেন্স করবার ক্ষেত্রে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা অনেকেই আশঙ্কা করছিলেন যে এই ভারসাম্য বজায় রেখে তিনি হয়তো দীর্ঘদিন চলতে পারবেন না। তার একটা প্রকাশ সম্প্রতি দেখা গেল যে চীনের রাষ্ট্রদূত যিনি ঢাকায় আছেন তিনি স্পষ্ট করে, এবং সম্ভবত এটি চীনের কোনো রাষ্ট্রদূতের খোলামেলা রাজনৈতিক কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য, বাংলাদেশের ক্ষেত্রে তো বটেই, যে কোয়াডে বাংলাদেশে যোগ দিলে চীন সেটিকে ভালোভাবে নেবে না। এর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে অবশ্য চীনা রাষ্ট্রদূত অন্য প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা নমনীয়তা দেখিয়েছেন এবং নরম ভাব প্রকাশ করেছেন। কিন্তু আমরা জানি যে এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ ঘুরে গেছেন, তখনও তিনি এই কোয়াড বা কোয়াডকে কেন্দ্র করে এই অঞ্চলে একটা নতুন মেরুকরণ বা শক্তি সঞ্চয় করবার জন্য, শক্তি যোগান দেওয়ার জন্য কথা বলেছেন, যেখানে জাপান, ইন্ডিয়া, বাংলাদেশ মিলে কাজ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই, অস্ট্রেলিয়াও সেই ক্ষেত্রে আছে। আসলে ভূ রাজনীতিতে যে পরিবর্তনগুলো দ্রুত ঘটতে যাচ্ছে সেটি কোথায় গিয়ে ঠেকবে এবং সেখানে বাংলাদেশের অবস্থান কী হবে? বাংলাদেশ জিও স্ট্র্যাটেজিক বা ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের যে অবস্থান সেটি অত্যন্ত আকর্ষণীয় একটি অবস্থান, যদিও বাংলাদেশ সেটিকে কতটা নিজে অ্যাসার্ট করতে পারবে বা নিজের এই শক্তিমত্তা কতটা বিশ্ববাসীকে বোঝাতে পারবে সেটি নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে, এবং সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বলি, অস্ট্রেলিয়া বলি, জাপান বলি, চায়না বলি কিংবা ভারত বলি, সকলেরই দৃষ্টি কম বেশি বাংলাদেশের দিকে আছে। এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন প্রাক্তন কূটনীতিক, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাম্বাসাডার ওয়ালি রহমান, এবং আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের ডিস্টিংগুইশড ফেলো ডক্টর সিনহাই সাঈদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডার ওয়ালি রহমান, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে সামগ্রিক পরিস্থিতি যেটি, আমরা যদি ভ্যাকসিন কেন্দ্রিক আলোচনাটা দিয়ে শুরু করতে চাই, যেহেতু কোভিডের মধ্যে আমরা আছি, ভ্যাকসিনকে কেন্দ্র করে এক ধরনের রাজনীতি, কূটনৈতিক তৎপরতা বা মেরুকরণ আমরা লক্ষ্য করছি, এবং সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন বা এটি কতটা যৌক্তিক? অনেকটা আমরা কথা বলতে পারি যে একসময় যে অস্ত্র ব্যবসায়ীরা যে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতো নানাভাবে, রাজনীতি বলি, কূটনৈতিক সম্পর্ক বলি, এখন সেই জায়গাটা ধীরে ধীরে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে এবং তাদের সঙ্গে তাদের দেশের সরকারগুলো নানাভাবে সেটিকে প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে। বাংলাদেশের ক্ষেত্রে আমি সেটি দেখলাম। আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। এভাবে দেখলে দেখা যায়, তবে যে সমস্যাটা হয়েছে যে COVID-19 or whatever we say, যে শুধু বাংলাদেশ না, যে আমরা যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 যখন মার্কিন যুক্তরাষ্ট্র হলো, আমরা তখন দেখতে পাচ্ছি যে তার আগে ইটালি, মনে হচ্ছে এটা শেষ হয়ে গেল।
স্পেন শেষ হয়ে গেল 1 2 3 আফটার থার্ড স্টেজ তারা দে কুড ব্রিং দেম আন্ডার কন্ট্রোল। এখনও আছে, তবে কম মরছে মানুষ। আমেরিকা তো ঠিক তাই হলো, 1 2 3। না, সেকেন্ড স্টেজে প্রেসিডেন্ট চেঞ্জ হলো। জো বাইডেন এসে তিনি একটা স্ট্র্যাটেজি করলেন, তার স্ট্র্যাটেজি টু কমব্যাট, অ্যান্ড হি ডিড ইট ভেরি কেয়ারফুলি, রাদার আমি বলবো প্রফেশনালি, অ্যাজ এ প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট। আমাদের এখানে বা সাউথ এশিয়াতে বা অন্যান্য দেশেও আপনি যেটা বলছেন, ইভেন আমার জানা মতে প্রায় 65 to 70 কান্ট্রিজ এই পর্যন্ত তারা কোনো রকমের ভ্যাকসিনই পায়নি। তো সেদিক দিয়ে আপনি যেটা বলছেন, ইয়েস ইউ আর রাইট। তবে প্রবলেমটা ওইখানে যে আমরা জানি না যে এখন আমাদের সেকেন্ড স্টেজ চলছে, রাইট? সেকেন্ড স্টেজে সূচনা বলা যেতে ও পারে। সূচনা, রাইট। ভারতের সেকেন্ড স্টেজ in full force. Yeah, right. Second stage, but in full force. It has not happened anywhere in the world. Or they did succeed in controlling in the beginning to some extent. যে 4,000 4,500 লোক মারা গেছে দিনে is unprecedented. আমেরিকাতে হাইস্ট মারা গেছে 1-24 ঘন্টায় 3,500, এবং সেটা ওদের এপিসেন্টার হলো নিউ ইয়র্ক রাজ্য, শহর, রাজ্য। কাজে সেদিক দিয়ে আপনার যে প্রশ্নটা, সেখানে অস্ত্রের বাজারের সঙ্গে আপনি তুলনা করেছেন টু এক্সটেন্ট, ওয়েল ইয়েস। তো ব্যাপারটা যে অস্ত্র আপনি কিনতে পারেন, ইফ ইউ পে দেম মোর মানি, ইউ গেট এনিথিং ওয়ান্ট টু। আর্মস বাজার যেটা আমরা বলি, এ নিয়ে আমরা সিকিউরিটি কাউন্সিল একটা ডিবেট করেছিলাম প্রিসাইসলি অন দিস। তা আপনি সেটাই বললেন এখানে। তো কিন্তু কোভিডের ভ্যাকসিন কিন্তু আপনি টাকা দিয়ে পাচ্ছেন না, বিকজ প্রোডাকশন নেই। যে প্রোডাকশনগুলো আছে অনেক রাষ্ট্র সেগুলো আগে থেকে কিনে ফেলেছেন, যারা ধনী রাষ্ট্র আছেন। যেমন 2 most or 3 ইম্পর্টেন্ট প্রডিউসার্স যে আমেরিকাতে আছেন, মডার্না, ফাইজার এবং জনসন জনসন, অল 3 of them are in America. তো জনসন কিছু পাঠাচ্ছে এখন, যেমন ইন্ডিয়াতে কিছু এসছে, স্পুটনিক রাশিয়ান 25 এসছে, চাইনিজ যেটা আমাদের এখানে কিছু এসছে, এবং আমরা কিনছি ওখান থেকে কিছু। আমরা আশা করি যে ডক্টর ফাউচি, অ্যান্টোনিও ফাউচি, হি ইজ দ্য গডফাদার of anything that we are doing today, even in Bangladesh. And Dr. Fauci came on TV about 4 or 5 times over the past few weeks about India. And the American Pentagon is now coming to India with all the support and machinery and all that. For us, for Bangladesh, I think we are very careful, and we understand that there may be a second stage may come back with full force, and we are aware of that. কাজে আমাদের সেই যেটাকে বলা হয় কোনো শৈথিল্য নাই, এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লোকজনকে এটাই বলেছে, এবং মিনিস্টার অফ হেলথ ইন পার্টিকুলার, যে তোমরা এটা খেয়াল রাখবে যে আসতে পারে ফুল ফোর্সে। তো সেদিক দিয়ে বলবো যে আমরা, so far as Bangladesh is concerned, are we all right? I'll say yes, we are okay. Fine. We are okay as of now. এবং চীন থেকে আমরা নিচ্ছি, এবং রাশিয়ার থেকে আমরা কিন্তু নিয়ে এখানে প্রডিউস করব। So this is a long term plan, but this is going to be here for maybe many more years. So ডক্টর সিনহা আহমেদ সাঈদ, আমরা আসলে রাজনীতিতে যা কিছু হচ্ছে, যে মেরুকরণ হচ্ছে, সেই সব প্রসঙ্গে যাব, কোয়াড নিয়ে চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে বুঝতে চাইছি যে ভ্যাকসিন কতটা আসলে এই রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারছে বলে আপনি মনে করেন, বা আদৌ করতে পারবে কিনা? ভ্যাকসিন তো ইতিমধ্যে রাজনীতি প্রভাব বিস্তার শুরু করেই দিচ্ছে। বিশ্বব্যাপী অর্থনীতি আসেন, যেখানে WHO নিজেই বলতেছে যে এটা যেহেতু এখানে সমতা আনা যাচ্ছে না, জাতিসংঘ বলতে সমতা আনা যাচ্ছে না, এবং সমতা আনা যাবে না, কারণ যার কাছে টাকা আছে সে কিনে ফেলাবে এটা। আর আমেরিকা যদি উৎপাদন করে, যেটা বললেন 3-4টা কোম্পানি,
তো জাতীয় স্বার্থ তো এটাই, আমার দেশ উৎপাদন তো আমি করে আমার নাগরিক তাকে দেবো আমি। এখানে মানবতা, দেখেন মানবতা যখন চ্যালেঞ্জ হয়ে যায়, প্রশ্ন তো কখন হয়, যখন আমার চাহিদাকে পূরণ না করে তাই আমি কেউকে দেবো না। ভারত যেমন আমাদের হঠাৎ করে দিতে পারলো না, বন্ধ করে দিল, সেখানে তার হঠাৎ করে তার এখানে এটা প্রাদুর্ভাব হয়ে গেল। এবং টাকা আমরা দিয়েছি সত্য, কিন্তু এটাও তো সত্য যে তার তো দেওয়ার সেই তৌফিকটা নাই, এখন সে তো বিপদগ্রস্ত হয়ে গেছে যদি বাস্তবে দেখেন এটা কি। এখন সমালোচনা করা যায়, কারণ প্রোডাকশন ক্যাপাসিটি তো পৃথিবীতে একেবারেই কম। আর আমরা যে ভুলগুলো করেছিলাম, কয়েকটা ভুল, সেটা হলো আমরা তখন চায়নার সাথে রাশিয়ার সাথে আমরা প্রস্তাব থাকার পর আমরা আগাইনি। আমরা কেন যে শুধুমাত্র ভারতমুখী হয়ে গেলাম এবং কী জন্য হলো সরকার ভালো বলতে পারবে এটা। এখন সেখানে পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলতেছে যে এটা ঠিক হয়নি, এখন স্বাস্থ্যমন্ত্রীও কথা মুখ করতেছে। আর যে কথাগুলো তার এখন বলতে সেগুলো আপনাদের টক শোতে বিভিন্ন সময় অনেকেই বলেছে, আমরাও বলেছি, আপনি নিজেও বলেছেন, নতুন কিছু না এটা। তা রাজনীতিটা কোথায়? রাজনীতি তো এখানেই, যে কোনো দেশের ব্যাপারে আসে না কেন, এই যে 70টা দেশ এখনো পায়নি, এবং তারা আদৌ পাবে কিনা আমরা জানি না। কারণ ভারতে দেখা যাচ্ছে, ভারত এখন আমেরিকা ঝুঁকতেছে সেখানে। আমেরিকা তো ভারতকে এখন এরকমভাবে চিন্তা ভাবনা করতেছে যে মনে হচ্ছে আমেরিকা মানবতার মানে আদর্শ উদ্বুদ্ধ হয়ে এখন ভারত ছাড়া কিছু বুঝবে না কিছু। দিস ইজ এ পলিটিক্স, এটার ভিতরে গভীর পলিটিক্স কাজ করতেছে এখানে। এবং সেই পলিটিক্সটা কি, যে এখানে আসতেছেন, এখানে আপনি যে ইন্ডো প্যাসিফিক বললেন, এগুলো পিছনে আসে এগুলো। কিন্তু এখন সব কিছু মিলে আমাদের সামনে সত্য যেটা হচ্ছে, আমরা যারা এখন বাংলাদেশের অবস্থা হলো যে আমরা এখন সেকেন্ড ফেজে ওয়েট করতেছি যে আমাদের এখানে ইন্ডিয়া থেকে যেটা আসতে সম্ভাবনা আছে, ইন্ডিয়া ভেরিয়েন্ট আসতে পারে, আফ্রিকানটা আসতে পারে, কিন্তু এখনও আইসা কতুর পড়ছে কিনা আমরা জানি না। কিন্তু দু একজন ধরা পড়ছে, সেটা টেস্ট করে জানতে পেরেছি। কিন্তু বর্ডারে কিন্তু বর্ডার সিল দিয়েছেন, কিন্তু বর্ডার ট্রাক চলছে, তো যোগাযোগ আসছে, তো এটা একেবারে বন্ধ করতে পারেননি। বাংলাদেশের সমস্যাটা হচ্ছে এখানে যে কোনো কিছুই কিন্তু আপনি স্ট্রিক্টলি এনফোর্স We are talking about black virus. হ্যাঁ, সেটাই আসতেছে এটা। এখন কোনো কিছু আমরা স্ট্রিক হতে পারছি না। এই যে পারছি না, এটার বাস্তবতা হলো যদি বেশি জোরাজুরি করতে চান, তখন আবার দেখেন মানুষের ভিতর খুব সৃষ্টি হবে। কারণ মানুষের ভিতরে একটা অন্ধবিশ্বাস আছে, মৃত্যু আয়াত আল্লাহর হাতে আছে, এই কথা তো কথা কথা সে বলতেছে। আবার দেখেন এখন বলা হচ্ছে বাংলাদেশে যদি আপনি কন্ট্রোল করতে চান, পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিবেন কি দিবেন না। মারাত্মক প্রশ্ন এটা, এটা মিসইউজের সম্ভাবনা আছে, হতেই পারে এটা। এখন এই মিসইউজটা কীভাবে বন্ধ করবেন? এই প্রশ্ন কেন আসে? এই প্রশ্ন তখনই আসে যে কোন স্টেজে কোন মাত্রায় কাদের হাতে আপনি কী তুলে দেবেন। আদর্শগতভাবে মৌলিকভাবে ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যাকে দিচ্ছেন সে কি এটার মিসইউজ করবে না ঠিক মতো কাজ করবে। এমনিতেই বাংলাদেশ সম্পর্কে অনেকে বলে এটা একটা পুলিশ স্টেটে পরিণত হয়েছে। আমি সেটাই বললাম যে এখন মনে করেন পুলিশের হাতে যদি ক্ষমতাটা যায়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতাটা যায়, এটা কীভাবে ইউজ আমরা জানি না। তো এটা নতুন একটা এক্সপেরিমেন্ট, এবং এই এক্সপেরিমেন্ট কিন্তু সরাসরি শুরু হচ্ছে। কিন্তু এর ট্রেনিং দেন নেই, কিন্তু আপনি দায়িত্ব কাকে দেবেন? ইন্সপেক্টরকে দিবেন নাকি এএসপিকে দিবেন, ওইটা এসি র্যাঙ্কে দিবেন, কাকে দিবেন? তাদের সংখ্যা কত? আপনি ঢাকার কথা মনে করেন তাহলে হয়তো কন্ট্রোল করতে পারবেন এসপি, কারণ এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে গেলে আইনটা বুঝতে হবে আপনাকে। আর আইন প্রয়োগের ক্ষেত্রে তো বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রয়োগ দরকার আছে। এগুলি বিচার বুদ্ধি কারা হয়, এটা নিয়ে তো বিতর্ক আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেসি, এই বিতর্ক চলছে কিন্তু এখনও। তো সেটা তো ম্যাজিস্ট্রেটদের সাথে কথা হচ্ছে, তাই এখানে তো সরাসরি পুলিশকে আপনি দিচ্ছেন। পুলিশের কোন লেভেল থেকে কার্যকরী হবে এবং তারা কতটুকু মানবিক হবে এবং আইনটা তারা কতটুকু বুঝবে এবং প্রয়োগের ক্ষেত্রে তারা কতটুকু দেখবে প্রয়োগ করা যায় কিনা যায়। আবার সেখানে কি জেল থাকবে? তাহলে কি জেলখানা বড় লোক দিয়ে এখানে কমিটির মধ্যে, নাকি শুধু ফাইনের মধ্যে সীমাবদ্ধ? ফাইনের কত ফাইন হবে? মানুষের কাছে টাকা পয়সা থাকবে না কিছুদিন পরে, তো ফাইন কি 500 টাকা না 1000 টাকা করবেন? এটা হয়তো একটা মেসেজ তাদের দিচ্ছে। এখন সমস্ত মেসেজের কথা হলো, আমি যেটা এখনও মনে করি বাংলাদেশ সম্পর্কে স্পেসিফিকলি, যে কেন জানি মনে হয় আপনাকে কারফিউতে পারবেন না। আপনি কারফিউ ছাড়া বাংলাদেশে এটা কোনোদিনও পারবেন না, মানবে না। কারণ সেই পর্যায়ে যাবেন কি যাবেন না, এটা তো নীতিগত সিদ্ধান্ত পাবে সরকারের। কারণ সরকার ভাবতে পারে এটা আমি কারফিউ দেবো, কারণ কারফিউ দিতে গেলে সে কারফিউ কিন্তু মানা হবে না। কারণ মানুষের কিন্তু ওই যে একই কথা, জীবন জীবিকার সমস্যা রয়ে গেছে এখানে। এখন তার পেটে ক্ষুধা থাকলে সেটা মানবে কেন? আর যিনি কারফিউ দিবেন, এখন মনে করেন কারফিউ দিলেন, তো যেই আর্মি অফিসার বা যে আর্মি রাস্তা দাঁড়ায় আছে তারও তো পরিবার আছে, আর তার বাইরে না খেয়ে বসে আছে, তো সে তো শৈতুল্য আসে কোথা থেকে? সুতরাং আইন প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু এই স্টেজে আপনার যেই পদক্ষেপে যান, কিছু ভুল আপনি অতীতে করে ফেলেছেন। কিন্তু জি, আমার মনে হয় এই প্রসঙ্গটার আলোচনা আপাতত না করি। আমরা একটু যে প্রসঙ্গ নিয়ে আসলে আজকের এই পর্বটা আমি করতে চাইছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ গত এক দশক বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শাসন আমলে যে টানা তৃতীয় দফা, এই
3 টার্মে তিনি যেটি করেছেন খুব স্মার্টলি ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে চলবার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে পৃথিবী এখন আসলে আবার দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ছে এবং এই বিভাজনটা অত্যন্ত অত্যন্ত শার্প এবং কোনো অবস্থাতেই এটি আমি আমি আপনারা আরও ভালো জানেন আমার চেয়ে, আপনাদের জ্ঞান অভিজ্ঞতা লেখাপড়া অনেক বেশি। কোনো অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বলতে আমি ইউরোপের একটা বড় অংশ, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া, তারা চায়নাকে কোনো স্পেস দিতে আর রাজি না, এটি স্পষ্ট। এবং চায়নাও কোনো চাইনিজ অ্যাম্বাসেডারের মুখে আমরা কখনো শুনিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতি, যদিও চায়না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ইতিমধ্যেই খানিকটা আকারে ইঙ্গিতে ভূমিকা রেখেছে, কিন্তু এত স্পষ্ট করে এত কঠোর ভাষায় কখনো কথা বলেনি, যদিও পরে আবার কথা সুর ঘুরিয়েছে বা সুরটাকে নরম করবার চেষ্টা, কিন্তু কথা কিন্তু যেটি বলবার বলে ফেলেছেন, বার্তা যেটি পাওয়ার সেটি পেয়েছে। সো আপনাদের কাছে কি মনে হয় যে আসলে বাংলাদেশ কি এখন আর সেই ভারসাম্য বজায় রেখে চলবার জায়গায় যেতে পারছে কিনা? পলিটিক্যালি মনে হচ্ছে সরকার অনেকখানি ইন্ডিয়ার উপরে নির্ভর, কেননা ইন্ডিয়ার একটা বড় ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপর আছে নানাভাবে, এবং গত কয়েক বছরে তারা নানান ক্ষেত্রে তাদের ইনফ্লুয়েন্সটাকে খুব সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। অন্যদিকে একটা বড় ডিপেন্ডেন্সি ইকোনমিক কারণে চায়নার প্রতি বাংলাদেশের আছে, এবং চায়না যদি ইভেন তার যেখানে ইনভেস্টমেন্ট আছে সেটা যদি বন্ধ নাও করে দেয়, সে যদি জাস্ট একটু স্লো ডাউন করে, তাহলেই কিন্তু সরকারের জন্য অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে। আবার চায়নার উপরে নির্ভরশীলতা কোনো অবস্থাতেই, আমি যেটুকু বুঝি, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা কোনো অবস্থাতেই ভালোভাবে নেবে না। আবার বাংলাদেশের দিকে আরেকটা সমস্যা আছে, এটি অনেকেই মনে করেন যে পশ্চিমারা যেভাবেই যাই চাক না কেন, তারা যেভাবে, যেমনটা ডক্টর সিনহা বলছিলেন যে ভারতের ব্যাপারে আমেরিকা একেবারেই অন্ধ, ভারত ছাড়া কিছু বুঝছে না। বাংলাদেশের জনগণের একটা বড় অংশ আছে যারা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমের প্রতি তাদের সঙ্গে সুসম্পর্ক করতে চায়, কিন্তু তারা কোনো অবস্থাতেই আবার ভারতকে সহ্য করতে পারে না। সো এখানে নানা রকমের কমপ্লেক্স আছে। তো একটু আপনার কাছ থেকে অ্যাম্বাসেডর প্রথমে শুনতে চাইব যে আপনি কিভাবে দেখেন, আপনি কিভাবে এই পরিস্থিতিকে রিফাইন করবেন, এবং এখানে আসলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, কি করা উচিত? অ্যাম্বাসেডর। ধন্যবাদ। আপনি তো একটা বড় কি বলে বিগিনিং দিয়েছেন, এবং রাইটলি সো, যে সে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে চাইনিজ অ্যাম্বাসেডর যেটা একটা জার্নালিস্টদের মিটিংয়ে তিনি যে কাইন্ড অফ second thought of whatever he said about এবং আপনি তো অ্যাম্বাসেডর ছিলেন দীর্ঘদিন বিভিন্ন দেশে, বাংলাদেশে অ্যাম্বাসেডররা কিন্তু কখনো নিজের কথা বলেন না। well to that extent বোধহয় যে কথাটা পরে তিনি আমাদের ফরেন সেক্রেটারিকে বলেছেন, মাসুদ মোমেন সাহেবকে, যে ওই যখন ওই যে টিকাটা তিনি দিচ্ছেন এজ এ গিফট, যে এটা এটা ঠিক, মানে আমি ঠিক হয়নি এটা বললেন না, তবে আমি কথা বলছিলাম ইনফর্মাল আলাপের ভিতরে এই কথাটা বলেছি আমি, বাট অ্যাকচুয়ালি ইটস নট সো। এসে একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে একটু পিছনে যেতে হবে, যে হু জিনটাও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগে যিনি ছিলেন, হি ওয়াজ ভেরি ডিফারেন্ট। তিনি একটা ধনী ব্যবসায়ের ফ্যামিলির থেকে তিনি এসছেন, এবং তিনি দেশটা ওইভাবেই চালিয়েছেন। ঠিক তিনি সব কিছু গ্রহণ করেন, যেরকম শি জিনপিং সাহেব, হি ইজ হেড অফ এভরিথিং, ফ্রম আর্মি টু দি গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি, এভরিথিং। কারণ তার ব্যক্তিগত জীবনটা, শি জিনপিং ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট এবং ইন্টারেস্টিং, বলবো ইন্টারেস্টিং মানে ডিফিকাল্ট সিচুয়েশন থেকে তিনি আস্তে আস্তে উঠে এসছেন। তাকে এবং তার বাবাকে সেই গ্রামে পাঠিয়ে দিয়েছিল, অনেক কষ্ট দিয়েছে বিভিন্ন রকম ভাবে, মানে যা করে আর কি, সেটা আমি সব বলবো না। চাইনিজ হিস্ট্রি আপনি জানেন, যে যখন তারা সরকারের বিরুদ্ধে না, ঠিক না, ভালো চোখে না দেখেন, তখন তাদের অনেক কষ্ট করতে হয়। সব করেছেন, করে এসে তিনি সাংহাই গিয়েছেন, সাংহাই থেকে তিনি বেজিং এসেছেন, তারপরে তিনি what he is today, the president and everything. কাজেই শি জিনপিংয়ের ব্যক্তিত্বটা, তিনি যখন ঢাকাতে আসলেন,
তখনও খেয়াল করেছি, আপনারাও করেছেন, যে বিট ডিফারেন্ট ফ্রম সার্টেনলি হুজিনটা এবং তার আগে যিনি আসলেন, মডার্ন চায়না শুরু করলেন। সেই দিক দিয়ে what the ambassador said, he wanted to say this. Right. He was instructed by the foreign ministry to say this. কারণ এর আগে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এসছে, ফরেন সেক্রেটারি এসছে, ফরেন মিনিস্টার, দেন their defense minister, then the chief of army staff came, then defense minister of China also came. Yep. So you see, this is very interesting, এবং আমরা অবশ্যই আমি ফলো করেছি, as my colleague friend has observed all this. Now you see, একটা জিনিস যে China is an Asian country, of course, and China is moving forward, is going to be the number one economy in the world very soon. In terms of PPE, it is number one already now, number one. But in terms of the GDP, etc., it is number two. But it is going to overtake the United States in a matter of, if things go as it is today, in a matter of some years. But strategically, they will remain number two. China will remain number two strategically. America will remain number one for the next 100 years or 50 years. Now coming to India, you see, India is a rising power, it's a growing power, but not as fast as the Chinese have already started. You see, they established a base, এবং তারা এগিয়ে গেছে অনেক দূরে. India will take some time. And then Indian একটা প্রবলেম আছে, সেটা হলো যে 200 million Muslims and 200 million Dalits. This is a perennial problem for India. Now they have to resolve it, and I hope they will resolve it. And the other 300 million plus the middle class, higher middle class, that is India. Now একটা জিনিস আমাদের ভুলে চলবে না, যে যখন তিনি চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে আমি বলেছি এটা ঠিক ওইভাবে বলিনি, বাট খেয়াল করবেন যে হি ডিডন্ট সে দ্যাট আই এম সরি অ্যাবাউট ইট। এবং চাইনিজ ফরেন মিনিস্টার থেকে দ্যাট লেডি, for the first time, she has said something on Bangladesh. Normally they don't come to speak on Bangladesh or Pakistan. But India, yes. America, yes. Rest of the world, yes. But not on Bangladesh. For the first time they spoke on Bangladesh. And she also said the same thing, যে না, এটা তো আমাদের বন্ধু রাষ্ট্র, এরকম কোনো কথা নেই যে আমরা এটা করব বা করব না। এখান থেকে কি দেখা যাচ্ছে, কি সেটা হচ্ছে যে এই যে দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সম্পর্ক আছে এবং থাকবে। আমাদের জাতীয় স্বার্থটা কি সেটা আমাদের দেখে চলতে হবে। But at the same time, India understood, should understand, এবং China also should understand. এবং up until now যে সাহায্য আমরা পাচ্ছি, ইটস ইন ট্রান্সপোর্টেশন। আজকে বাংলাদেশ যে কোথায় এসেছে, আজকে যখন IMF বলছে যে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে উই আর গোয়িং হেয়ার অ্যান্ড এটসেট্রা, ইটস অল বিকজ অফ দিস, আমাদের দিস ট্রান্সপোর্টেশন, অর ইউ কল ইট, যে এন্টায়ার স্মল বাংলাদেশ, বা সেখানেও যেভাবে আমরা এগোচ্ছি, ইটস এ বিগ থিং। নাও ওয়ান থিং উই মাস্ট নট ফরগেট, যে or we must not fall into যেটাকে বলা হয় হবস অ্যান্ড ট্র্যাপ। হবসের ইতিহাস আমরা জানি, কিন্তু তিনি একটা জিনিস বারবার বলছেন যে স্মল কান্ট্রি বাংলাদেশ, and China is the number 2 or number 1 economy of the world. সেখানে we have to be extremely careful. Right. এবং
ইন্ডিয়াকে আমরা অবশ্যই ইগনোর করবো না, করতে পারি না। আসবো আমি আপনার India is our neighbor, not totally, that's historically our, জি। but China is also a neighbor. China is also a neighbor. এবং আমরা Distant যেন type. ওই ভুলটা না করি, যেটাকে বলা হয় Hobbesian trap, যে that will bring us into a lot of problem. ডক্টর সেলিম সাইদ। দেখুন, চাইনিজ অ্যাম্বাসেডার যেটা বলেছেন, এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। তারা কিন্তু চিন্তা ভাবনা করে বলেছেন, যেমন ডিসিশনটা কিন্তু চাইনিজ পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সেন্ট্রাল যেটা আসছে, কিন্তু কেন এটা আসলো, কোন সময় তারা এটা বললো। কোভিডের প্রাথমিক পর্যায়ে দেখা গেল যখন যে ভারত থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতারা এখানে আসতেছেন, কথাবার্তা বলতেছেন, চায়না লক্ষ্য করতেছেন, আমেরিকার ওই ট্রাম্প আমলে অনেক আসলেন, তারা বিশেষ করে ইন্ডো প্যাসিফিক নিয়ে অনেক কথা বলেছেন, ইন্ডো প্যাসিফিক কনস্ট্রাক্ট নিয়ে কথাবার্তা বলতেছেন। এই যে বিশেষ করে আপনাদের এই যে কোয়াড যেটা বলতেছেন আপনি, কোয়াডটা তো উৎপত্তি কোথায় হলো? 2004 সালের শেষের দিকে যখন সুনামিটা হলো, এই সুনামি কেন্দ্র করে হলো, এটা সুনামি কেন্দ্র করে অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত এরা সব এক হয়ে গেল। আমেরিকা। এবং এই যে তখন কাজ করতে যেয়ে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন সৃষ্টি হলো, এবং যখন সুনামি শেষ হয়ে গেল, 2.5 লাখ লোক মারা গেল কিন্তু সেদিন। শেষের পরে যে যা চলে গেল, কিন্তু জাপান তখন ফিল করলো, কিন্তু জাপানের একটা সিকিউরিটি ক্রাইসিস আছে। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে জাপানের যে কনস্টিটিউশনটা, সেখানে আর্টিকেল 9, এই ম্যাকার্থি কনস্টিটিউশন আর্টিকেল 9-এ কিন্তু বলা আছে জাপান কখনো সামরিক শক্তি হতে পারবে না। কিন্তু তারপরেও কিন্তু কুয়েত যুদ্ধের পরের থেকে জাপানের সহযোগিতা যখন আসলো, ছলে বলে কৌশলে জাতীয় নিরাপত্তার নাম দিয়ে তারা আস্তে আস্তে কিন্তু সম্প্রসারিত হচ্ছে। এবং জাপানের সাথে আমেরিকার সম্পর্ক জানেন, বিভিন্নভাবে তারা সম্পৃক্ত আছে সেখানে, আমেরিকান বেসগুলি বিভিন্ন জায়গায় ছড়াই আছে কিন্তু সেখানে। এখন যখন তারা দেখলো যে 2017 কোয়াড তো ধরেন 2017 একদম স্টপ, 17তে একটু জাগলো, অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্যিক সমস্যা দেখা দিল চায়নার, এবং ইন্ডিয়াও মনে করলো যে এই মুহূর্তে চায়নার সাথে আমরা কোনো বিতর্কে যাব না, প্রয়োজন নাই। বিশেষ করে আপনার কোয়াডে আমাদের এশিয়া প্যাসিফিক জোনের যে রাষ্ট্রগুলি ছিল, সাউথ ইস্ট এশিয়া যেগুলো ছিল, তাদের সাথে তো চায়নার সমস্যা ছিল, এবং আসিয়ান কখনো কিন্তু ওপেন বিবৃতি দিতে পারেনি। সেখানে একটা ভয়ভীতি ছিল, যাবো কি যাবো না। এইবার যে ঘটলো এই বছরের যে মার্চ মাসের দিকে, যেটা কোয়াডে যে এটা হলো, মিটিংটা যেটা হয়ে গেল, বাইডেন যখন বক্তৃতা দিল, সেখান থেকেও চায়না কিন্তু অবজার্ভ করতেছিল যে এটা কী হচ্ছে, এটা কি আমার বিরুদ্ধে হচ্ছে? হ্যাঁ, এটা আপনার বিরুদ্ধে হচ্ছে। কারণ চায়না বিআরআই দিয়ে যেভাবে সারা পৃথিবীতে তারা শক করেছে এবং তারা আগে যাচ্ছে, বুঝাই যাচ্ছে যে বাণিজ্যিকভাবে এবং অর্থনৈতিকভাবে সারা পৃথিবীকে সে একটা এনসার্কেলমেন্ট করার চিন্তা করতেছে। এটা কার বিরুদ্ধে যাবে? কারণ সে তো আর একচিটিয়া না। একদিকে ভারত লক্ষ্য করতেছে, বিশেষ করে ট্রাম্প থাকা অবস্থায় তো এটা ভারতের সাথে একটা চুক্তি হয়ে গেছিল এশিয়া প্যাসিফিক নিয়ে, যেটা কিন্তু সেখানে সুবিধা করতে পারেনি। জো বাইডেন যখন বললেন, আমরা যদি এখন বিএআরআইকে যদি আমরা চ্যালেঞ্জ করতে না পারি, আমরা যদি সেই ধরনের জোট করতে না পারি, সেই ধরনের মেগা প্রজেক্ট করতে না পারি, তাহলে আমাদের লাঞ্চটা কিন্তু চায়না খেয়ে ফেলবে। এই যে লাঞ্চটা খেয়ে ফেলবে, তাহলে আপনি কি করবেন? তখন আমেরিকান কনসেপ্ট আসলো, আমি তো একা আগাবো না, যেহেতু আমি এশিয়ান ড্রামাতে আমি যদি যাই, তা আমাকে সে দরকার, আমার চীনকে দরকার, অস্ট্রেলিয়াকে, জাপানকে দরকার, আর্থিক ব্যাপারে তো এখানে আসছে, এবং তারা তার সাহায্য চাইল। এবং আমেরিকার কনসেপ্ট হচ্ছে সাউথ চায়নাতে যা হচ্ছে, ইন্ডিয়ান ওশানে যা হচ্ছে, এখানে তার প্যাসিফিক কমান্ড এখানে রয়ে গেছে কিন্তু এখানে। কিন্তু এখন থাকার পরেও কিন্তু চায়নার কি আছে আমরা জানি না। কিন্তু ইতিমধ্যে চায়না কিন্তু কোস্টাল পাওয়ারে বেশ আগায় গেছে, এটা কিন্তু আমেরিকান ফরেন পলিসি আর ডিফেন্স পলিসি লোকেরাই বলতেছে, কিন্তু এটা তাদের স্টেটমেন্ট দিচ্ছে। এটা এই বিবৃতিটার পরে কিন্তু চায়না অ্যালার্ট হয়ে গেল। তাহলে কি বিআরের বিরুদ্ধে কিন্তু তারা একটা কিছু করতে চাচ্ছে, এবং তারা কোয়াডের দিকে তাকালো। তো কোয়াড কি চাচ্ছে? কোয়াড কি সামরিক জোট? এটা কি এশিয়ান ন্যাটো হতে পারে? যদি এশিয়ান ন্যাটো হয়ে থাকে, ইউরোপিয়ান ন্যাটো একটা আসি, এশিয়ান ন্যাটো হতে পারে। ওটা তো রাশিয়ার বিরুদ্ধে করছিলেন, এটা চায়নার বিরুদ্ধে হচ্ছে। সে তার চিন্তা ভাবনা করতে পারে, তার সামরিক বাজেট কি আছে আমরা কিছু জানি না, কিন্তু এটা মানে প্রকাশ করা হচ্ছে না। এখন তাদেরও একটা ড্রিম আছে। এই যে ওয়ালি ভাই যে কথা বললেন, যে শি জিনপিং 2012 সালে চায়নার ড্রিম ঘোষণা করলেন। এই চায়নার ড্রিমটা কি? একটা লক্ষ্য তার ছিল, সে একটা হারমোনিয়াস চায়না চাচ্ছে, মডার্নাইজ চায়না চাচ্ছে, একটা মানে রিজনেবল চায়না চাচ্ছে, একটা মিশন 2050 সালের মধ্যে সে একটা টার্গেটে পৌঁছবে সে। এবং সে তখন কি করলো, উনি কিন্তু দ্যাং শিয়াওপিংয়ের যে পলিসিটা ছিল যে তোমাকে হাইড করো, সহযোগিতা নাও, এখন শি জিনপিং বললো যে না, প্রতিবেশী যদি ভালো না থাকে আমি ভালো থাকতে পারবো না। উনি কিন্তু সাহায্যের হাত বাড়ালেন, কিন্তু সাহায্য বাড়াতে যে বিআরআই কনসেপ্টটা, এই বিআরআই কনসেপ্ট ইটসেলফ এটা একটা বিগ কনসেপ্ট কিন্তু। এবং এই কনসেপ্ট এমন একটা পর্যায়ে চলে গেল, যখন আপনি এখন একেবারে হর্নস অফ আফ্রিকা ক্রস করে আপনি চলে গেছেন, আরও ওদিকে চলে গেছেন, গালফ অফ এডেনকে ক্রস করছেন কিন্তু আপনি। এখন জিবুতি তো আপনার কিন্তু মারাত্মক ব্যবসা।
এখন আপনি যদি বিশ্ব পাওয়ার হন তাহলে পৃথিবীর সব জায়গায় তো আপনার হাত দিতে হবে, এবং চায়না তাকাচ্ছে, আপনি তাকে স্টপ করতে পারছেন না, বিশেষ করে তার অর্থনৈতিক পাওয়ারটা, শক্তিটা। এবং এই যে অর্থনৈতিক শক্তি, দেখেন একদিকে সে বড় বড় মেগা প্রজেক্ট করতেছে, সেখানে ইন্টারেস্ট পাচ্ছে এবং তার ইনকামটা তো বাড়তি আছে, কমতেছে না কিন্তু এখানে। এখন সেই চিন্তা করতে গেলে দেখা গেল যে বাংলাদেশ কি চাচ্ছে, তাহলে বাংলাদেশের সাথে কি এমন কোনো কথাবার্তা হয়েছে আমরা জানি না। এমন কোনো ইঙ্গিত চায়নার কাছে আছে যে বাংলাদেশ এদিকে যেতে পারে? কারণ চায়না কিন্তু হঠাৎ করে করে নেয়, তার রিসার্চ গবেষণা ছিল কিন্তু এখানে। এই বাংলাদেশেও কিন্তু চাইনিজ ইন্টেলিজেন্স ওয়ার্ক করতেছে কিন্তু, এবং আপনি জানেন পীর সাহেবদের কাছে যাচ্ছে, তা যাচ্ছে কিন্তু তারা কোন ব্রড বেসড কনসেপ্ট কাজ যাচ্ছে করতেছে না তো, এক পীরের বাড়িতে গিয়ে ছিল এক রাত 2 রাত কাটিয়ে এসেছে। বিরাট থেকে আসছে, এবং সেটা হাই প্রোফাইলের যাচ্ছে তারা। এখন তারাও চিন্তা করতেছে বাংলাদেশে কি পয়েন্ট কোনগুলো। এখন এই মুহূর্তে যে চাইনিজ এম্বাসি সমস্ত সকল ইসলামিস্ট গ্রুপের সঙ্গে তাদের সম্পর্ক মানে আছে। তারা এবং একটা অদ্ভুত ঘটনা হচ্ছে, সম্পর্ক তৈরি করেছে। চায়না যদিও কমিউনিস্ট কান্ট্রি এবং তারা ধর্মে বিশ্বাস করে না, কিন্তু যে কোনো কারণে হোক একটা ভারতের সাথে আমাদের সম্পর্কটা বিভিন্ন কারণে উঠাপড়া করে, এই সুযোগটা কিন্তু চায়না নিচ্ছে। কিন্তু এখন পীর দরবেশ ফকিরও চিন্তা করতেছে ও ধর্মে বিশ্বাস করে কি না করে বড় কথা না, ও ভারতের সাথে ওর সম্পর্ক খারাপ। এই যে কনসেপ্ট কাজ করতেছে, নেগেটিভ কনসেপ্ট কাজ করতেছে, আর তাদের উপঢৌকনও আছে। এবং তাদের উপরও কিন্তু সাংঘাতিক ব্যাপার, যেটা ভারত দিতে পারে না, দেয় না, দিবেও না। এখন তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায়, আর চায়নারা কিন্তু সবসময় কিন্তু উপরোপন্থী ওস্তাদ। আপনাকে দুর্নীতি করতে সময় লাগবে না কিন্তু। চায়না মানে ওয়ান কমিউনিস্ট পার্টি, তো নীতিগত আদর্শগত কিছুই না কিন্তু, সেটা তারা করতেছে কিন্তু এখানে। এখন চাইনিজ অ্যাম্বাসেডার পরে যে কথাটা বললেন, আমাদের ফরেন সেক্রেটারি যেটা বললেন যে না, উনি বলছে ইংরেজি ব্যাপার স্যাপার এই সেই, আমার মনে হয় এইভাবে কথাবার্তাগুলো ইংরেজি না চাপাই দেওয়াই ভালো, এই হালকাভাবে নেন না কিন্তু। চায়না এমন একটা জাতি যার একটা মতবাদ আছে, ওই চায়না ড্রিম যেটা বললেন, সিয়েনথিয়া বলে এটাকে, আন্ডার দ্য ক্যানোপি অফ দ্য স্কাই এভরিথিং বিলংস টু চায়না। অতীত ইতিহাসের ঘটনা কিন্তু এখানে আছে, এবং তাদের একটা জেদ আছে যে পৃথিবীতে অনেকেই শাসন করলো, তা আমরা একবার করি। এটা বলতে পারবেন না আমেরিকা যে কেন আপনি, তো আমেরিকা তো বলা যাবে তা আপনি পৃথিবী শাসন করছেন। এখানে কেউ কেউ বলতে পারবে না কিন্তু, সবাই নীতিগতভাবে কিন্তু নৈতিকতা প্রশ্ন কিন্তু জড়িত আছে। আপনি আর একটু ভালোভাবে যান, এইখানে কোয়াড 5 কনসেপ্ট আসলো, কোয়াড প্লাস কনসেপ্ট আসলো কেন? দ্যাট ইজ দ্য প্রশ্ন। আপনি কোয়াডে থাকবেন, যখন কোয়াড প্লাস চলে আসলে, প্লাস মানে কি? আরো কেউ যুক্ত হবে। আসেন, আপনি চীনকে তো হঠাৎ করে বলে ফেলাইতেছেন, চীন ঘাস খায় না কিন্তু, আগে বলতেছি রিসার্চ গবেষণা করতেছে কিন্তু এখানে, বিরাট ব্যাপার স্যাপার। কিন্তু যখন কোয়াড প্লাস কনসেপ্টে চলে আসলো, তারাও চিন্তা করতেছে কেন এটা আসতেছে, কারণ বাংলাদেশ ইতিমধ্যে বিআরএতে চলে গেছে। আর জাপানের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কথা বললে যে এবার বঙ্গবন্ধু যে উৎসব উপলক্ষে, তারা কিন্তু বলে দিল মাতাবাড়ি প্রজেক্ট কিন্তু কোয়াডের অন্তর্ভুক্ত। ইজ ইট সো? প্রকাশ ছিল এটা, কেন এটা বলতে গেলেন? জয়শঙ্করও যখন আসলেন তখনও তিনি মাতার বাড়িকে মাতাবাড়ির কথা বলতেছি, আপনি যে বললেন এটা বলেছেন। তাহলে মাতাবাড়ি যদি হয়ে থাকে আমরা জানি না, আমরা যদি জানি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ প্রজেক্টের আওতায় গিয়েছিল কিন্তু। এখন তারা বলতেছে এই মাতাবাড়িটা হচ্ছে ওই কয়টা প্রজেক্ট, তাহলে আমরা কি মাথায় ঢুকে গেছি? যদি এটা সত্য হয়ে থাকে, যদি জাপানের প্রাইম মিনিস্টার কথা সত্য হয়ে থাকে, তাহলে আমি বলবো চায়না যেটা করেছে তার হিসাবে সে তো আশঙ্কা করতে পারে বাংলাদেশকে। কারণ বাংলাদেশকে ইতিমধ্যেই বলেছিল, আমি শেষ করে দিচ্ছি, যখন ভারত পাকিস্তানের সম্পর্কটা খারাপ হয়ে গেল, তখন বলে আমরা কোনো দিকে যাব না, আমরা নিরপেক্ষতা পররাষ্ট্র বলে দিল। নিরপেক্ষ কি? আপনি তো রোল মডেল আছেন, নিরপেক্ষ মানি আমি রোল মডেলতে সরে গেলাম, চুপ হয়ে গেলাম। কিন্তু আবার এই বাংলাদেশে এখন বাংলাদেশকে চায়না বলতেছে যে আপনি যদি যান তাহলে বিপর্যয় মুখে পড়বেন, আমরা কিন্তু চরম ব্যবস্থা নেব। অর্থাৎ যে কোনোভাবে যান না কেন, এটাকে বলতে পারেন আপনি উলফ ওয়ার্স, যেটা অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা যেটা করেন, এই যে উলফ ওয়ার ডিপ্লোমেসি যেটা করে গেলেন সেখানে, যেটা ফরেন সেক্রেটারি বলছে কথাটা, এটা কিন্তু চায়না তার স্ট্যান্ডে কিন্তু এখন এক আছে। কিন্তু চায়না যা বলেছে, চায়না কিন্তু মিন করেছে। এখানে আমরা ছলে বলে কৌশলে যতই আমরা ব্যাখ্যা দিতে যাই না কেন, চায়না কিছু বলেনি ডিপ্লোম্যাটিক্যালি, সব কথা সে বলবেনি কি আপনাকে। চায়নার স্ট্যান্ড হচ্ছে কোয়াড 5 কি, এর ব্যাখ্যাটা আমরা ওয়ালি ভাই দিবেন। জি অ্যাম্বাসাডার। প্লাস কি? দেখুন না, আমাদের একটা সুবিধা আছে যে আমরা কিন্তু অলরেডি বিআরআইতে আমরা অ্যাটেন্ড করেছি, এবং উই আর এ মেম্বার অফ বিআরআই, এবং আমরা তার ফেসিলিটিস আমরা নেব। উই হ্যাভ এক্সপ্লেন্ড, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমরা কেন ওখানে আছি, এবং সেটা ভারত পছন্দ করেনি। কিন্তু ভারতকে যখন বুঝে বলা হয়েছে আমাদের জাতীয় স্বার্থে এটা আমরা করছি, এবং আমাদের সুবিধা হচ্ছে, আমাদের ইকোনমিক্যাল লুক, আমরা তো একটা ছোট রাষ্ট্র, ভারত বিশাল রাষ্ট্র একটা, এবং ভারত সেটা বুঝতে পারে। কিন্তু সেখানে তাদের তো
চিন্তাভাবনা আছে, যার জন্য এতক্ষণ আমরা এই কথাবার্তা বললাম, উনিও বললেন। সেখানে আমি মনে করব যে যে আমরা আমাদের ডিপ্লোমেসি যেভাবে চালিয়ে যাচ্ছি আমরা, লোক উই শুড নট ফরগেট যে কোয়াডের কথা তো এখন বলা হচ্ছে, এই কথাটা হঠাৎ উঠলো কেন? শুরু হলো সুনামি দিয়ে, উঠলো যখন চায়না এবং ইন্ডিয়া যে লাদাখে যে সমস্যাটা হলো, যেটা এখনো আছে, যেটা ফেস টু ফেস দুটো, এবং অনেক সৈন্য মারা গেল, ভারতে মারা গেল, তারা বলল, চীনও মারা গেছে, তারা বলে না, তারা কখনোই তারা স্বীকার করে না কজন মারা গেছে। তখনই কিন্তু কোয়াডটা উঠে আসলো না, কিন্তু আমরা ভুলে যাচ্ছি কেন যে সিয়াটো ছিল তো এখানে। সিয়াটো কার জন্য ছিল? সিয়াটো আমেরিকা কেন করলো? টু কন্টেন চায়না, নাথিং এলস। সোভিয়েতদের সেখানে বড় কিছু ছিল না, সোভিয়েতদের জন্য নেটো ওয়াজ এনাফ ফর দেম। সিয়াটো কোথায় গেল? সো আমিও মনে করি যে ইটস এ ম্যাটার অফ টাইম যে যে কোয়াড যদি এটা স্টার্টস ফাংশনিং, যেটা আপনি জাপানের প্রধানমন্ত্রীর কথা বললেন, আই ওয়াজ টেকেন অ্যাব্যাক, আই মাস্ট টেল ইউ, যে সেই দিনে আমি ওখানে ছিলাম, ওই যে এয়ারপোর্টে 26 তারিখ তো এটা আমি শুনে মানে মনে হলো দাঁড়িয়ে গেলাম, সে কি, কোথায় কোথায় মাতার বাড়ি, আর তিনি কোয়াডের নাম নিয়ে আসলেন, ঠিক আমি মেলাতে পারছিলাম না। দো লেটার অন আই রিয়েলাইজ ইট, ইয়েস, বাট ইউ সি, কাজে সিয়াটো তো ছিল সেখানে, তো আমার মনে হয় না যে আমি অতটা বেশি চিন্তা করবেই নিয়ে। এবং আই এম প্রিটি শিওর যে, লুক, চায়না এতদিন কে যেন বললো যে ইকোনমিক্যালি যখন তারা উপরে যাচ্ছে তখন চুপচাপ ছিল, নাও দে আর গোয়িং ফ্লেক্সিং দেয়ার মাসল, যেটা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেছেন, লি কুয়ান ইউ, যে দে আর ফ্লেক্সিং দেয়ার মাসল অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তারা বলছে যে, লুক, তোমরা তো চাইলে, যে কথা উনি বললেন, তোমরা তো চালিয়েছো এত বছর, 100 বছর চালিয়েছো, ব্রিটিশ চাইল 200 বছর, ইন্ডিয়াকে ধ্বংস করে গেল। They took away everything from India. They came to India যখন ব্রিটিশরা, যখন সেই সালটা আপনার মনে আছে, 1797 যদি আমি বলি, তখন ইন্ডিয়া, ভারত ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড বেঙ্গল ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট। বেঙ্গলের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, ইট ওয়াজ মুর্শিদাবাদ এবং বেঙ্গল এক, ভারত তো, they were exporting to all over the world. ব্রিটিশরা কী করলো? আমাদের ওয়ার্ল্ড এক্সপোর্ট জিডিপি ছিল, ওয়ার্ল্ড এক্সপোর্ট ছিল 21.5 গ্লোবাল, ইন্ডিয়া, আর যখন ব্রিটিশ গেল 3.5। তো কাজেই এসব ব্যাপারে আমাদের খুব সাবধান হতে হবে। সেখানে যে আপনার যে আমরা তো ব্রিতে আছি, তো আমরা কাজেই উই ডিডন্ট আস্ক এনিবডি, এবং ভারত আমাদের বন্ধু, আমি বুকে হাত দিয়েই বলছি, এবং আমি একজন ফ্রিডম ফাইটার, কাজে আমি জানি যে ভারত কি করেছে আমাদের জন্য। আমি জেনেভায় যখন রিফিউজি হলাম, উইদাউট ইন্ডিয়া আই কুডন্ট হ্যাভ স্টেড দেয়ার, দেয়ার মোরাল সাপোর্ট, ইউ নো হোয়াট আই মিন, যে এতজন লোকজন নিয়ে আমার 4 মাউথস প্লাস আমার যে স্টাফ মেম্বার্স এসছে, দেয়ার 12 মাউথস আই হ্যাড টু ফিড, আই কুডন্ট গিভ দেম ফুড। সেই সময় ভারত কেম ইনটু দ্য পিকচার। আমাদের মুজিবনগর সরকার যখন টাকা পাঠালো, বিগ টু লেট, দে ডিড, তারা টাকা পাঠিয়ে। কাজে আমরা যারা বেঁচে আছি, এবং দেয়ার টু, আপনি তো অনেক ছোট, কাজে আপনি হয়তো অতটা বুঝবেন না, পড়ে জেনেছেন আপনি, তো সেই দিক দিয়ে ভারতের কাছে আমাদের উই হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, ভারতকে বুঝে বলতে হবে, চায়না cannot be stopped, it's a factor, and they are not happy with Malacca, they need something more than Malacca. কাজে ইন্দো প্যাসিফিক যে আমেরিকা যে ব্যাপারটা নিয়ে এসছে সামনে, এবং ইন্দো প্যাসিফিক নিয়ে আমেরিকা যে এখন খুব একটা শিওর সেটা মনে হয় না কিছু, মানে কোয়াডটাই হচ্ছে কোয়াডটা নিয়ে এসছেন, কেন নিয়ে এসছেন? তাইওয়ান, হংকং চলে গেল, বেসিক্যালি তাইওয়ান, আর
to keep control over the South Pacific, Indo-Pacific area. এটাও চলে যাবে, ইটস ম্যাটার অফ টাইম। সিয়াটোকেও ভুলেই গেছে, তো সিয়াটোর কথা ভুলেই গেছে, সেন্টো তো অনেক আগে ভুলে গেছে। তো maybe Ayub Khan is remembering now, in his grave. Nobody knows. So how many people in Bangladesh will remember Centro and Seattle, bhai? Tell me. আপনি তো শিক্ষক, ডক্টর সিনহা। তো কাজে therefore I'm not worried about it insofar as in spite of the fact what Japanese Prime Minister has said, we have to follow but very carefully, as we have done, as the Prime Minister is doing, but then we should not overreact. We must not make that mistake insofar as China is concerned. ওই যেটা বললাম যে আমি হবসিয়ান ট্র্যাপে যেন না পড়ে যাই, যে আন্ডার এস্টিমেট করছি আমরা। আপনি যেটা বললেন যে চীনকে আমরা অনেক ব্যাপারে আন্ডার এস্টিমেট যেন না করি। ভারত আমাদের বন্ধু অবশ্যই, কিন্তু চায়নাকে যেন আমরা কখনোই ওভার এস্টিমেট না করি, এটা আমাদের মনে রাখতে হবে। আমার জাস্ট হাতে আর সময় নেই, শেষ করতে হবে। যে ডক্টর সিনহা জাস্ট আমি টাচ করছি, সেটা হলো 1-1.5 মিনিটে শেষ। ভারত আমাদের বন্ধু, অস্বীকার উপায় নেই। কিন্তু একটা রাষ্ট্র কিন্তু বন্ধু হয় বা সরকারের মাধ্যম হয়, কিন্তু কংগ্রেস আর বিজেপি কিন্তু এক জিনিস না। আপনি যে আমলটার কথা বলতেছিলেন, ইন্দিরা গান্ধী কংগ্রেস অনেকটা মানবিক ছিল, অনেকটা বোঝা ছিল, কিন্তু আপনাকে বিজেপি যেভাবে আপনাকে ট্রিটমেন্ট করতেছে, আপনাকে যেভাবে তারা গালিগালাজ করতেছে, আপনার এনআরসি নিয়া, এই রেজিস্ট্রেশন নিয়া, প্রচুর নির্বাচন তারা কী করলো। সুতরাং আমি ভারত বলতে কিন্তু ভারত সংগঠন অনেক বড়, কিন্তু যখন এখন জো বাইডেন পাওয়ার আছে, আমেরিকা বলতে জো বাইডেন, কিন্তু কাজে আমি যদি বলি যে ভারত আমার বন্ধু, হ্যাঁ ইন্দিরা গান্ধী ভারত আমার বন্ধু ছিল, কিন্তু মোদির যে ভারত, সেই ভারত কি সেই মাপের, সেই স্টেজের না। আজকে আপনি বলতেছেন এই জয়শঙ্কর যে এখানে আসলো, বিশেষ করে পঙ্কজ বর্তমান সেক্রেটারি, শেষ করতে হবে, ভালো করে ছিলেন, তারা আপনিও ছিলেন, আমি ওই বাসায় আমরা একসাথে খেয়েছিলাম। রাইট। তো প্রসঙ্গটা হচ্ছে বে অফ বেঙ্গল নিয়ে আবার চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু আবার সে নজর পড়ছে কিন্তু সোনাদিয়াতে। এখন সেখানে কিন্তু কোয়াডের কিন্তু এই কোয়াড কনসেপ্ট আসতেছে কেন এখানে। জাপান যখন বলে দিল যে মাতাবাড়ি তো আমারই একটা পার্ট, সামনে থাকে কি এই ফাইল নিয়ে যখন চায়নাতে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন বিরোধী নেত্রী ছিল বেগম খালেদা জিয়া, তিনি সমর্থন করলেন, কিন্তু একটা ব্যাপারে দুজনে একমত ছিলেন, কিন্তু ভারতের বিরোধিতার কারণে সেদিন কিন্তু এটা হয় নাই। কিন্তু এই যে হয় নাই, আমাদের বুঝতে হবে এই ব্যালেন্সটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন। একদিকে জাপান কোয়াড মানে শক্তিটা রয়ে গেছে, আর এদিকে ভারতের সাথে সমস্যা হচ্ছে, সে তো আপনি শুধু ঘিরে আসে, সে তো আপনি জিওগ্রাফিক্যালি এত মানে সে কিন্তু আপনার নিকটতম প্রতিবেশী, আর চীন হচ্ছে আপনার একটু দূরবর্তী প্রতিবেশী। তো এই স্টেজে যদি ব্যালেন্সটা আপনি করতে যান, আই থিঙ্ক এই ব্যালেন্সটা করা তখনই সম্ভব হবে সময় নেই আমার হাতে, যদি প্রধানমন্ত্রী অত্যন্ত বাস্তবতার নিরিখে, এখন তার কিন্তু ইন্টারন্যাশনাল লিডারশিপটা নিঃসন্দেহে she is facing the crisis and let us see how she tackle it. We believe she can. একটা জিনিস যে 30 seconds, যে একটা জিনিস যে সুব্রমণিয়াম স্বামী কিন্তু does not represent India. অনেক ধন্যবাদ। But he is not away from India. অনেক ধন্যবাদ ডক্টর সিনহা সাইদ এবং অ্যাম্বাসাডার ওয়ালি রহমান। দর্শক, কোভিড নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। দুজনই মনে করেন যে কোভিড পরিস্থিতি বাংলাদেশকে যদি নিয়ন্ত্রণে করতে হয়, বর্ডারগুলোকে একেবারেই বন্ধ করতে হবে। সেটি আমরা যদি বিমানবন্দরের কথা বলি, আমরা যদি পোর্টের কথা বলি, আমরা যদি স্থলবন্দরের কথা বলি, সবগুলো বন্ধ করতে হবে এবং কারফিউ জাতীয় কোনো ধরনের পরিস্থিতি তৈরি করা ছাড়া আসলে এটিকে নিয়ন্ত্রণ করা হয়তো আর সম্ভব হবে না। তারপরে হোপ ফর দ্য বেস্ট, সরকার আরও 1 সপ্তাহ লকডাউন বাড়াচ্ছে, কী হয় সেটি আমরা নিশ্চয়ই দেখবার চেষ্টা করব এবং আমরা সকলেই চাইব যে পরিস্থিতি বাংলাদেশে যেন তেমন কোনো বিপজ্জনক অবস্থার মধ্যে না যায়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথা ঠিক, দুজনেই বলছিলেন যে বাংলাদেশকে অত্যন্ত বুঝে শুনে চলতে হবে, কখনো ওভার রিয়েক্ট করা যাবে না, কারো ট্র্যাপে পা দেওয়া যাবে না। এবং বাংলাদেশের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটা ভারসাম্য বজায় রেখে চলে এসেছিলেন, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল, আন্তর্জাতিক আবহাওয়া যা বলছে, বাংলাদেশের সামনে এখন আসলে কঠিন সময় এবং এই কঠিন সময়ে কতটা সুচিন্তিতভাবে, কতটা বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারে, নিজের অনুকূলে রাখতে পারে, সেটি দেখবার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।